পিপিপির বেশিরভাগ প্রকল্পেই নেই সমন্বয়, মন্তব্য খোদ নীতি নির্ধারকদের। ব্যাংকের কোটিপতি হিসাবে বাড়ছে অলস অর্থ, বিনিয়োগ স্থবিরতায় বোঝা ভারী হওয়ার শঙ্কা। পূজাতে এবার আমাদের মোটামুটি সেল আল্লাহর রহমতে ভালো। মোট কথা পূজায় কাস্টমার আসছিল, কম বেশি সেল হয়েছে। পূজার আয়োজন ঘিরে চাঙ্গা পোশাক বাণিজ্য, ফ্যাশন হাউসগুলোতে নতুনত্বের ছোঁয়া। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24-এ স্বাগত। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি আশিক তমাল। সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালিত বেশিরভাগ প্রকল্পেই রয়েছে সমন্বয়হীনতা। চুক্তি সইয়ের পরও আলোর মুখ দেখেনি এমন প্রকল্পের নজির কম নয়। 15টি আর্থিক প্রতিষ্ঠানের সাথে পিপিপি কর্তৃপক্ষের সমঝোতা চুক্তি সই অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। সরকারি বেসরকারি অংশীদারিত্বে একের পর এক প্রকল্প বাস্তবায়নের পথে থাকলেও প্রতিবন্ধকতা কম নয়। প্রতিনিয়ত সামনে আসছে সময়োপযোগী প্রকল্প গ্রহণ এবং অর্থায়ন সংকটের মতো ঘটনা। 15টি আর্থিক প্রতিষ্ঠানের সাথে পিপিপি ফাইন্যান্সিং পার্টনারশিপ সমঝোতা সই অনুষ্ঠানে উঠে আসে এমন অভিযোগ। জানানো হয়, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অবকাঠামো উন্নয়নের 30.4% পিপিপির অধীনে থাকলেও আলোর মুখ দেখেনি অনেক প্রকল্প। বাণিজ্যিক ব্যাংক, বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক, আর্থিক সংস্থার মতো প্রাতিষ্ঠানিক তহবিল যেমন পেনশন তহবিল, ইন্স্যুরেন্স তহবিল হতে ডেট গ্রহণ করে প্রজেক্ট ফাইন্যান্স পদ্ধতির মাধ্যমে প্রকল্পগুলোর অর্থায়ন করা হয়ে থাকে। আমাদের পিপিপি কোভিড পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী অর্থায়ন কঠিন হলেও জরুরি প্রয়োজনে পরিকল্পনা পরিবর্তনের দাবি ব্যাংক নির্বাহীদের। আমাদের যখন কোনো রকম একটা প্রজেক্ট করতে যাই, আমার রিস্ক ওয়ারের অ্যাসেট যেই লেভেলে যাবে, আমার যে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হবে, সেটা আমার ব্যাংকের জন্য বিরাট ইস্যু হবে, যেটা একটু আগে মাননীয় সিও বললেন। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের এই কিছু চেঞ্জেসগুলো প্রয়োজন। আমাদের প্রভিশনের চুক্তির পরও কাজ শুরু না হওয়া প্রকল্পগুলোর কারণ অনুসন্ধানের আহ্বান জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। If you don't give me money, you are not going to survive as well. So I think let us try to avoid adverse selection, try to remove the barriers and build up a relationship so that পিপিপিতে অর্থায়নে প্রতিবন্ধকতার জন্য সরকারের জমি জামানত হিসাবে বন্ধক রাখার সুযোগ না থাকাকেও দায়ী করেন খাত সংশ্লিষ্টরা। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা। দামের ঊর্ধ্বমুখী প্রবণতা ঠেকাতে এবার পেঁয়াজের আমদানি শুল্ক প্রত্যাহার এবং চিনি আমদানি শুল্ক কমিয়েছে সরকার। এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। প্রজ্ঞাপন অনুযায়ী পেঁয়াজ আমদানিতে বিদ্যমান 5% শুল্ক প্রত্যাহার করা হয়েছে, আর চিনি আমদানির নিয়ন্ত্রণমূলক শুল্ক 30% থেকে কমিয়ে করা হয়েছে 20%। গেল কয়েক মাস ধরে চিনি ও পেঁয়াজের দাম বাড়তে থাকায় বিপাকে আছেন সাধারণ মানুষ। দেশে বেড়েছে কোটিপতির সংখ্যা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বছর ব্যবধানে বাণিজ্যিক ব্যাংকগুলোতে কোটিপতি হিসাব সংখ্যা বেড়েছে 13,881টি। এর বিপরীতে আমানত যোগ হয়েছে 68,000 কোটি টাকার বেশি। এই অর্থ অলস পড়ে থাকলে শুধু অঙ্কের খাতায় ভারী হবে বলে মন্তব্য করেন বিশ্লেষকরা। ইফতেখার আলমের আরও একটি রিপোর্ট। মহামারীকালে দেশের ব্যাংকগুলোতে বেড়েছে অলস অর্থ। একদিকে বিনিয়োগের স্থবিরতা, অন্যদিকে বৈদেশিক সাহায্যের অর্থ জমা হতে থাকায় বেড়েছে কোটিপতি হিসাবের সংখ্যাও। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুন শেষে কোটিপতি হিসাব 99,918-তে উন্নীত হয়েছে। বছর ব্যবধানে প্রবৃদ্ধি 16% বা 13,881টি। এখানে আসলে দেখতে হবে যে কোটিপতি সংখ্যা বাড়ার সাথে যাদের অবৈধ ইনকাম আছে, বিশেষ করে যারা বিভিন্ন সেটা সরকারি কর্মকর্তা হোক বা অনেক সময় প্রাইভেট সেক্টরেও করাপশন থাকে, এই করাপশনের কারণে কি কোটিপতির সংখ্যা বাড়ছে নাকি, সেটা যদি হয় তাহলে কিন্তু সেটা সুশাসনের জন্য খুব একটা ভালো খবর নয়। চলতি বছরের জুন পর্যন্ত ব্যাংকগুলোতে হিসাব সংখ্যা ছিল 12,15,49,000, যার মধ্যে 0.08% কোটিপতিদের, যেখানে বছর ব্যবধানে আমানত বেড়েছে 68,000 কোটি টাকা। কি কারণে এটা বেড়েছে এবং নেতিবাচক কারণগুলোকে পরিহার করা, ই কমার্সের সর্বসম্প্রতিকালে যেগুলো আমরা দেখছি, সেটাও একটা দুশ্চিন্তার কারণ। সো সেটা একদিকে করতে হবে, আর অন্যদিকে এই টাকাটা
যাতে আমরা অর্থনীতিতে এটা বিনিয়োগের আমরা লাগাতে পারি, বিশেষত টার্ম লোনের ক্ষেত্রে। সেটা যদি করা যায় তাহলে এটা একটা ইতিবাচক একটা ফলাফল দেবে। এই অলস অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে বিনিয়োগের উপর জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। সারা পৃথিবীতে সব পণ্যের চাহিদা কিন্তু অনেক বেড়ে গেছে, সাপ্লাই অনেক কমে গেছে। চায়নায় কিন্তু বিদ্যুতের প্রবলেম আছে, বিভিন্ন প্রবলেম আছে, ইভেন ইন্ডিয়ায় কিন্তু বিরাট প্রবলেম আছে। এই অবস্থার মধ্যে যদি আমরা এই সুযোগটা নিতে পারি তাহলে আমাদের দেশের জন্য, আমাদের জনগণের জন্য অবশ্যই এটা খুব মঙ্গলজনক হবে। 1972 সালে দেশে কোটিপতি আমানতকারীর সংখ্যা ছিল 5, যার 90 ছিল 943। 2008 সালে অতিক্রম করে 19,000-এর ঘর। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা। টেকসই উন্নয়নে বিদেশি ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে, নতুবা বোঝার রূপ নিতে পারে এই ঋণ। সকালে জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিকাব আয়োজিত সভায় একথা বলেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। উন্নয়নের ধারাবাহিকতা এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে আগামী 5 বছরে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে বলে মনে করেন তিনি। কূটনৈতিক পিঠের সাংবাদিকদের সংগঠন ডিকাবের নিয়মিত আয়োজনে ঢাকার টোকিওর দূত কথা বলেন এদেশের উন্নয়নের গতি প্রকৃতি নিয়ে। আশা করেন দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে অবকাঠামোগত উন্নয়নে সুফল পাবে এই অঞ্চলের দেশগুলো। Japan sees Bangladesh as an important partner in promoting this vision of free and open Indo-Pacific. So even during the 50 years of celebration, we are going to step up our cooperation of advancing pragmatic cooperation. তবে উন্নয়নের ক্ষেত্রে ঋণ নেওয়ার সময় সরকারকে হিসাবি হওয়ার পরামর্শ দেন। Bangladesh government can engage with any foreign government for the purpose of development of the nation. Having said that, I pointed out the importance of debt sustainability. ইতো নাওকি বলেন ইন্দো প্যাসিফিক করিডোরে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে রয়েছে, এজন্য রোহিঙ্গা সংকট সমাধানের বিকল্প নেই। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। উৎসবের আমেজে মেতে আছে রাজধানী ঢাকা সহ সারা দেশের সব পূজা মণ্ডপ। পূজার আয়োজন ঘিরে বেশ চাঙ্গা হয়েছে ব্যবসা বাণিজ্য। করোনাকালীন দীর্ঘ সময় পর উৎসবের মৌসুম পাওয়া গেছে বেচা বিক্রির জন্য, ফলে কালেকশনে নতুনত্ব আনার প্রচেষ্টা ছিল সবারই। আতিয়া আনোয়ারন্ত রিপোর্ট। ঢাকঢোলের শব্দ আর রঙিন আবহে মেতে আছে রাজধানী ঢাকা সহ দেশের সব পূজা মণ্ডপ। সনাতন ধর্মের সবচেয়ে বড় এই ধর্মীয় আয়োজন ঘিরে বেশ চাঙ্গা হয়েছে ব্যবসা বাণিজ্য। করোনার ধাক্কা কাটিয়ে খানিকটা হলেও ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টায় ব্যবসায়ীরা। তাদের মতে টানা 2 বছর পর উৎসবের মৌসুম পাওয়া গেছে বেচা বিক্রির জন্য, ফলে বাড়তি প্রস্তুতিও ছিল তাদের সবারই। পুজোতে আমরা অনেক ভালো আর কি, মানে আমাদের কোনো গ্যাপ পাইনি, আমরা মানে কন্টিনিউভাবে সেল করতে পেরেছি। আমাদের কালেকশন ভালো ছিল তুলনামূলকভাবে। পূজাতে এবার আমাদের মোটামুটি সেল আল্লাহর রহমতে ভালো। মোট কথা পূজায় কাস্টমার আসছিল, কম বেশি সেল হয়েছে, কিন্তু গত বছরের চেয়ে এবছর আলহামদুলিল্লাহ ভালো। এবারের পুজোয় পোশাক থেকে শুরু করে প্রায় সব পণ্যেই এসেছে নতুনত্ব। আবহাওয়া আর উৎসবের মিশেলে বাজারে আসা এসব পোশাকেরও দামও হাতের নাগালে, ফলে সন্তুষ্ট ক্রেতারাও। এখানে যে কালেকশনগুলো আছে হাই দামও না, আবার অনেক লো দামও না, মিডিয়াম পর্যায়ে মোটামুটি চলে। আসছিলাম তো ড্রেস কিনতে, যদি পছন্দ হয়ে যায় তাহলে নিয়ে যাব। করোনার কারণে এখন বের হতে পারি না, তারপর অকেশন অনুযায়ী বের হয়েছি, কালেকশন ভালোই। এবারের আয়োজনে বাড়তি প্রস্তুতি নিয়ে সেজেছে দেশীয় হাউসগুলো। উৎসব প্রায় ফুরিয়ে আসায় শেষ দিকে খানিকটা হলেও ব্যস্ততা কমেছে কেনাকাটায়, তবে সার্বিক অবস্থা নিয়ে এসেছে স্বস্তির ছাপ। সামনে ক্রিসমাসও আসছে, নববর্ষ আছে, তো সেগুলোর চিন্তা করেও ভাবছি যে আমাদের বিক্রি বাট্টাটা আর একটু বাড়বে এবং আমরা আস্তে আস্তে এই করোনাকালের সমস্যাটা কাটিয়ে উঠতে পারবো। করোনার সংক্রমণের হার কমতে থাকায় সামনের দিনগুলোতেও ব্যবসা বাণিজ্য নিয়ে আরও আশাবাদী উদ্যোক্তারা। আতিয়া আনোয়ার অন্তু, চ্যানেল 24, ঢাকা। পণ্যের মান যাচাইয়ে দেশেই হবে বিশ্বমানের ল্যাব। বিদেশি বিনিয়োগ কিংবা নিজস্ব অর্থায়নেই তৈরি হবে এটি। মান দিবস উপলক্ষে বিএসটিআই কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
আরও বলেন, বিশ্বমানের সার্টিফাইড ল্যাব স্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে নিজেদের পণ্যের প্রসার সহজ হবে। একই সঙ্গে বৃহৎ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বাড়বে। এবি নিশ্চিত হিসাবের প্রয়াত গ্রাহকের পরিবারকে 20 লাখ টাকার জীবন বীমার দাবি নিষ্পত্তি করেছে এবি ব্যাংক লিমিটেড। বৃহস্পতিবার বিকেলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই চেক হস্তান্তর করা হয়। এ সময় বক্তারা বলেন, এবি নিশ্চিত একটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট যা প্রিমিয়াম ছাড়াই মেটলাইফের মাধ্যমে সর্বোচ্চ 80 লাখ টাকা পর্যন্ত জীবন বীমা সুবিধার নিশ্চয়তা পাচ্ছেন গ্রাহকরা। এই অনুষ্ঠানে এবি ব্যাংক ও মেটলাইফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশে প্রথমবারের মতো মাছের জন্য ভ্যাকসিন উৎপাদন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। গবেষণাগারে সফলতা পাওয়া এই ভ্যাকসিন শিগগিরই মাঠ পর্যায়ে প্রয়োগ করার কথা জানান গবেষক। প্রত্যাশা, বাণিজ্যিকভাবে উৎপাদন সম্ভব হবে মাছের ভ্যাকসিন। সজল ছত্রী রিপোর্ট। দেশে পুকুর জলাশয়ে মাছ চাষের ঘনত্ব বেড়ে যাওয়ায় বাড়ছে সংক্রামক রোগ, আর এতে ক্ষতির মুখে পড়ছেন খামারিরা। মাছের মড়ক ও সংক্রামক রোগ প্রতিরোধে বিভিন্ন দেশ ভ্যাকসিন উৎপাদন ও ব্যবহার করলেও এতদিন পিছিয়ে ছিল বাংলাদেশ। তবে এই অচলাবস্থা ভাঙতে এগিয়ে এসেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। 2016 সালে আমরা বায়োফিন ভ্যাকসিনটি নিয়ে প্রথম কাজ করি। এই ভ্যাকসিনটির নাম দিয়েছি আমরা বায়োফিন ভ্যাকসিন। পাঙ্গাস মাছের প্রথম আমরা এই ভ্যাকসিনটি যখন শুরু করি তখন দেখা গেছে যে এই ভ্যাকসিনটি অ্যারোমোনা সাইটোফিলা নামক ব্যাকটেরিয়া এগেনস্টে ল্যাবরেটরি বেসিসে দেখেছি এটি 84% কার্যকরী। আমরা অচিরেই মাঠ পর্যায়ে এটি কার্যকরিতা দেখব ভ্যাকসিনটির, এবং সেখানে যদি আমরা সাফল্য লাভ করি তাহলে আমরা বাণিজ্যিকভাবে এই ভ্যাকসিনটি বাজারজাত করব। এই গবেষকের আশা, শিগগিরই এটি বাণিজ্যিকভাবে উৎপাদন সম্ভব হবে, মিলবে স্বল্প দামে। দেখা যাচ্ছে গবেষণায় যে একটি ব্যাকটেরিয়া শুধু প্রায় 14% ইকোনমিক লস হয়ে থাকে ফার্মারের। যখন আমরা এই ভ্যাকসিনটি বাজারজাত করব, আমরা আশা করি মাছের মরক অধিকাংশে কমে আসবে এবং চাষি ভাইয়ের আর্থিকভাবে লাভবান হবেন। গবেষণা কাজে সহায়তায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের ল্যাবে যুক্ত হয়েছে নতুন যন্ত্রপাতি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের সাথে 55 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সমঝোতা চুক্তি সই করেছে আমেরিকান লিবার্টি পাওয়ার বাংলাদেশ লিমিটেড। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান দুইটির ব্যবস্থাপনা পরিচালক